দেখো আজকে আমি এখানে স্টার্ট করছি তোমাদের মাল্টিপল ইন্টিগ্রেশন, মানে মাল্টিভেরিয়েট ক্যালকুলাসের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। লোকে ভাবে যে ক্যালকুলাস বোধহয় শুধুমাত্র সিঙ্গেল ভেরিয়েবল পড়লেই যথেষ্ট। মাল্টিভেরিয়েটের ক্যালকুলাসের ইম্প্যাক্ট কতটা সেটা তুমি বুঝতে হাড়ে হাড়ে টের পাবে যখন তুমি এর পরের সেমিস্টারে প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স পড়বে। পরের সেমিস্টারে তোমাদের সিলেবাসে আছে 5th সেমিস্টারে প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিস্টিক্স। দেখো শুধু প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স বলে বলবো না, আমাদের অ্যাপ্লাইড সায়েন্সে মাল্টিভেরিয়েট ক্যালকুলাস প্রতি পদে পদে দরকার হয়। স্টার্টিং ফ্রম প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স, থিওরি অফ রিলেটিভিটি, সব জায়গায়, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, সব জায়গায় প্রচুর প্রচুর পরিমাণে প্রয়োজন হয়। এছাড়াও আরো অনেক সাবজেক্ট আছে, তোমরা যখন এই স্ট্যাটিক্স পড়ছো স্ট্যাটিক্সের মধ্যেও মাল্টিভেরিয়েট ক্যালকুলাসের ইউজ পাবে, মাল্টিপল ইন্টিগ্রেশনের ইউজ পাবে। আচ্ছা তোমরা তো নিশ্চয়ই জানো আইআইটি জ্যাম নামক একটি পরীক্ষা হয়, তোমরা অনেকেই দেবেও, ঠিক আছে? তো এমএসসির জন্য, এমএসসি ভর্তি হওয়ার জন্য, ঠিক আছে? যদিও শুধু এমএসসি নয়, এখন কিন্তু আইআইটি জ্যাম থেকে অনেক স্ট্রিম করা যায়, মানে ম্যাথস এমএসসি নয়, ডেটা সায়েন্স এমএসসিও করা যায়, ঠিক আছে? তো সেখানেও কিন্তু এই মাল্টিভেরিয়েট ক্যালকুলাসের বেশ কোয়েশ্চেন থাকে, বেশ কয়েকটা কোয়েশ্চেন থাকে, ঠিক আছে? তো আজকে আমরা সেই মাল্টিভেরিয়েট ক্যালকুলাসের একটা স্পেশাল পার্ট স্টার্ট করব যার নাম মাল্টিপল ইন্টিগ্রেশন, ঠিক আছে? তো চলো ইন্টিগ্রেশনের মাল্টিপল পার্টটা স্টার্ট করা যাক। দেখো কি কি আছে এই মাল্টিপল ইন্টিগ্রেশনে তার ডিটেইলসে আমি বলবো, তবে সেটা বলার আগে একটু সিলেবাস সম্পর্কে একটু আইডিয়া না দিলেই নয়, যে কোন পার্টে রয়েছে, কত মার্কসে রয়েছে, আইডিয়াটা দিয়ে আমি স্টার্ট করি, ঠিক আছে? আমার মনে হয় তাতে সুবিধা হবে। দেখো এটা হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি দেখতেই পাচ্ছ সিসি 7 4th সেমিস্টারে আমাদের 3 নম্বর পেপার, সিসি 5 এর পর 6 আছে, তারপরে 7 এটা, ঠিক আছে? তো এই যে সিসি 7 অর্থাৎ 75 নম্বরের এই যে রিটেন পেপারটা, টিউটোরিয়াল 25 নাম্বার যেখানে আছে, তো তার মধ্যে 60 মার্কস, 75 এর মধ্যে 60 নাম্বার রয়েছে মাল্টিভেরিয়েট ক্যালকুলাস থেকে। এটাকে বলা হয় মাল্টিভেরিয়েট ক্যালকুলাস 1, অর্থাৎ এরপরে আরো রয়েছে তোমাদের সিলেবাসে মাল্টিভেরিয়েট ক্যালকুলাস, এটা 1, ঠিক আছে? এবং 15 নাম্বার রয়েছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে, দুটো নিয়ে আমাদের এই সিসি 7 পার্টটা, ঠিক আছে? তো মাল্টিভেরিয়েট ক্যালকুলাসের মধ্যে আজকে আমি যেটা স্টার্ট করব সেটা এইখানটায় লেখা রয়েছে, মাল্টিপল ইন্টিগ্রাল, ইটারেটেড অর রিপিটেড ইন্টিগ্রাল, ট্রিপল ইন্টিগ্রাল, ডিটারমিনেশন অফ ভলিউম অ্যান্ড সারফেস, ডিফারেন্সিয়েশন আন্ডার দ্য সাইন অফ ইন্টিগ্রেশন। এই পার্টটা থেকে আমি পড়ানো স্টার্ট করছি। আগে আমি এই পার্টটা কমপ্লিট করব, করে তারপরে বাকি পার্টে হাত দেব, কারণ এটা অনেক বেশি তোমাকে স্টেবল বানাবে, সাবজেক্টটা অনেক বেশি বুঝতে হেল্প করবে, ঠিক আছে? তো আমি স্টার্ট করছি আজকে এইখান থেকে, মাল্টিপল ইন্টিগ্রেশন। তোমাদের সিলেবাস খুলে দেখিয়ে দিলাম কোন জায়গাটা থেকে স্টার্ট করছি। সিলেবাসের কপি সবার কাছে আছে, নিজেরাও দেখে নিতে পারবে, চাইলে এই মুহূর্তে এখান থেকে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, তাতে তোমাদেরও সুবিধা হবে। যদিও এই ভিডিওগুলো সব ইউটিউবেও থাকবে, ফেসবুকেও থাকবে, তো সেখান থেকেও তোমরা স্ক্রিনশট তুলতে পারবে, ঠিক আছে? চলো মার্ক সম্পর্কে যদি বলতে হয়, দেখো আমাদের কাছে তো এখনো পর্যন্ত তোমাদের সিসিএফ এর 4th সেমিস্টারের কোয়েশ্চেন এখনো এসে পৌঁছায়নি একটাও, তোমরা প্রথম এন্টারিং ব্যাচ, তো সেই জন্য পারফেক্টলি মাল্টিপল ইন্টিগ্রাল কতটা থাকে, মানে থাকবে অ্যাকচুয়ালি সেটা বলা মুশকিল, ঠিক আছে? 60 নম্বরের যে কোয়েশ্চেন পেপারটা মানে মাল্টিভেরিয়েট ক্যালকুলাসের, তার মধ্যে কি ভাগ রয়েছে সেইটুকু তোমাকে আমি বলে দিতে পারি। এতটুকু পর্যন্ত বলা যায় যে এখানে টোটাল শর্ট কোয়েশ্চেন থাকবে 5টা, আর টোটাল মানে 8 আনসার করতে হবে, 2 নাম্বার করে 5টা আনসার করতে হবে, 8খানা টোটাল থাকবে শর্ট কোয়েশ্চেন, ঠিক আছে? আর বড় কোয়েশ্চেন যদি বলো 5খানাই আনসার করতে হবে 8খানার মধ্যেই, সেগুলো কিন্তু প্রত্যেকটা 10 নাম্বার করে। 10 নাম্বার দেখে ভয় পেও না, এখানে ইতিহাস লিখতে দেবে না তোমাকে, এই 10 গুলো সব ভাগ করা থাকবে, কোনটা 5+5, কোনটা 4+6, এইভাবে ভাগ করা থাকবে। পারফেক্ট কোয়েশ্চেন বলা যাবে না এই মুহূর্তে, তবে গত বছরগুলো যেরকম ভাবে কোয়েশ্চেন দিয়েছে আমাদের কাছে, এবং এতগুলো বছর ক্যালকাটা ইউনিভার্সিটির জন্ম থেকে আজ পর্যন্ত যেরকম টাইপের প্যাটার্ন তৈরি করেছে, সেখান থেকে বলা যায় যে 5+5 এবং 4+6 কোয়েশ্চেন ভাগ করা থাকবে, ঠিক আছে? আমি আসছি মাল্টিপল ইন্টিগ্রেশন। আমি এতটুকু তোমাকে বলে দিতে পারি যে আজকে যা যা পড়ছো মাল্টিপল ইন্টিগ্রেশনে, যা যা শুরু করছো, এগুলো কিন্তু সবই ওই 5+5 এবং 4+6 এর অন্তর্গত। অর্থাৎ এখানে 6 নম্বরের প্রশ্নও আছে, 4 নম্বরের প্রশ্নও আছে, 5 নম্বরের প্রশ্নও আছে, ঠিক আছে? আবার 2 নম্বরের প্রশ্নও আছে, এখান থেকে ছোট ইন্টিগ্রেশনও আসে, ওকে? তো চলো আমি একটু বলি যে মাল্টিপল ইন্টিগ্রেশনে অ্যাকচুয়ালি তোমরা কি টাইপের অঙ্ক করছো। মাল্টিপল ইন্টিগ্রেশনে 4 রকমের অঙ্ক হয়, 4 রকমের অঙ্ক হয় মাল্টিপল ইন্টিগ্রেশনে।
একটা হচ্ছে ডেরিভেটিভ আন্ডার দ্য সাইন অফ ইন্টিগ্রেশন, যেটা তোমাদের সিলেবাসের সবার শেষে ছিল, আমি জানি না তোমরা খেয়াল করেছো কিনা। এই যে এটা ডিটারমিনেশন লিখেছে, আমি জানি না এরা কি করে টাইপ করে, এটা হবে ডিফারেন্সিয়েশন, ওরা লিখেছে আমি ভলিউম, এটা ডিফারেন্সিয়েশন আন্ডার দ্য সাইন অফ ইন্টিগ্রেশন। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন আন্ডার দ্য সাইন অফ ইন্টিগ্রেশন এটা একটা পার্ট তোমাদের সিলেবাসের। ডেরিভেটিভ আন্ডার দ্য সাইন অফ ইন্টিগ্রেশন, আর একটা হচ্ছে মাল্টিপল ইন্টিগ্রেশন। ঠিক আছে, আর একটা হচ্ছে ভেক্টর ইন্টিগ্রেশন, আর একটা হচ্ছে ভলিউম এন্ড সারফেস। এই চারটে মিলিয়ে তোমাদের এই টপিকটা, যার নাম মাল্টিপল ইন্টিগ্রেশন। আজকে তাহলে তুমি প্রথম ক্লাস করছো, আমি 10টা-15-এর মধ্যে ছুটি দেবো বলেছি। ঠিক আছে, তাই যতটা শর্টে পারছি বলে আমি এর ভেতরে ঢুকে যাচ্ছি। ঠিক আছে, দেখো তো দেখো এই যে পার্টগুলো, ডেরিভেটিভ আন্ডার দ্য সাইন অফ ইন্টিগ্রেশন, ভেক্টর ক্যালকুলাস বা ভেক্টর ইন্টিগ্রেশন, ভলিউম এন্ড সারফেস, এগুলো আমরা লাস্টে পড়বো। শুরু করব আমরা আজকে এইটা থেকে, মাল্টিপল ইন্টিগ্রাল থেকে, যদিও টপিকটার নামই মাল্টিপল ইন্টিগ্রাল। ঠিক আছে, তার মধ্যে এখানে আমরা ইন্টিগ্রেশন করাটা শিখব। এই যে মাল্টিপল ইন্টিগ্রাল বললাম, এর মধ্যে 3টে পার্ট আছে, 3টে ভাগে আমরা অঙ্ক করব। একটা হচ্ছে চেঞ্জিং দ্য অর্ডার অফ ইন্টিগ্রেশন, আর একটা হলো ডাবল ইন্টিগ্রেশন, আর একটা হলো ট্রিপল ইন্টিগ্রেশন। তুমি আপাতত এই নামগুলো মনে রাখো, এই 3টে জিনিস তুমি পড়তে চলেছো। ঠিক আছে, প্রথম পার্টের মধ্যে আমি পার্ট ওয়াইজ ভাগ করে করে পড়াবো। ঠিক আছে, আর যদি বইয়ের কথা বলো, আমি বইয়ের কথা আগেও বলেছি, আবারও বলছি, আমি আগেও বইয়ের কথা বলে দিয়েছিলাম। দেখো মাল্টিপল ইন্টিগ্রেশনে তোমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাসের যে বইগুলো আছে সেগুলোই মেইনলি আসে, সেগুলোই মেইনলি কাজ করে। যেমন দেখবে ইন্টিগ্রাল ক্যালকুলাসের একটা বই ছিল ফার্স্ট সেমিস্টারে তোমাদের ইউজ হতো, ক্যালকুলাস বাই মাইতিয়ান ঘোষ। আর একটা বই আছে ইসমাইল হকের মাল্টিপল ইন্টিগ্রেশন, মানে মাল্টিভেরিয়েট ক্যালকুলাস, ইসমাইল হকের মাল্টিভেরিয়েট ক্যালকুলাস, ইসমাইল হক। ঠিক আছে, তো আমি একটা জিনিস তোমাকে বলে দিচ্ছি যে বই নিয়ে টেনশন নেওয়ার বিন্দুমাত্র দরকার নেই, তোমার হাতে যে কোনো হ্যান্ডবুক থাকলেই যথেষ্ট, কারণ তুমি যেটা আমি এখানে পড়াবো সেটাই তোমার টেক্সট হবে। ওকে, এবং আমি তোমাকে এত অঙ্ক দেব যে তুমি 4টে বই জড়ো করলেও সেই অঙ্কগুলো খুঁজে পাবে না। মানে 4টে বই, আমার টোটাল কালেকশন 4-5টা বই মিলিয়ে, তাই তুমি একটা বই নিয়ে কোনোদিনই আমার অঙ্কের সাথে ম্যাচ করে উঠতে পারবে না। তাই তোমার অঙ্ক নিয়ে কোনো চিন্তা নেই, তোমাকে অঙ্ক ভরিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এবং এই অঙ্কগুলো তুমি নিজে হাতে যাতে করতে পারো সেই জায়গাটা রেডি করে দেওয়া হবে। আজকেই সেটা তুমি বুঝতে পারবে যে জায়গাটা রেডি হচ্ছে কিনা। চলো আমি তোমাকে মাল্টিপল ইন্টিগ্রেশনের প্রথম অঙ্কে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, দেখো একটা কথা বলি, তোমরা হয়তো যে কোনো জায়গা শুরু করার আগে ভাবো যে একটু থিওরি হলে ভালো হতো। না, এখানে থিওরির কোনো বিষয় নেই, এটা ইন্টিগ্রেশন হাতে কলমে করার জিনিস। ধরো তুমি ক্রিকেট খেলা শিখতে গেছো, তোমার কোচ তোমাকে বসে বসে থিওরি বোঝাচ্ছে, তুমি দ্বিতীয় দিন আর খেলা শিখতে যাবে না, মানে ক্রিকেট খেলা ওই প্র্যাকটিসে যাবে না, ওটা প্র্যাকটিক্যাল করার জিনিস। যতটুকু থিওরি ওই প্র্যাকটিক্যাল করতে করতেই শিখবে। এখানেও তেমন, ইন্টিগ্রেশন যদি তোমাকে আমি বসে বসে এখন থিওরি বলি, তুমি দ্বিতীয় দিন আর ইন্টিগ্রেশন করতে বসবে না। তো ইন্টিগ্রেশন আগে হাতে করার জিনিস, তারপরে থিওরির বিষয় পরে। ঠিক আছে, আগে হাতে করো। ওকে, চল দেখো ইন্টিগ্রেশন জিনিসটা কি। সহজ ভাষায় বললে, যদি আমাকে একটা ফাংশন দেওয়া থাকে fx, এটা x এর ফাংশন, x একটা ভেরিয়েবল, তার ফাংশন, অর্থাৎ এটা কিন্তু একটা ভেরিয়েবলের ফাংশন, এটা মাল্টিভেরিয়েট নয়, এটা সিঙ্গেল ভেরিয়েবলের ফাংশন। যাই হোক, যদি আমাকে একটা ফাংশন দেওয়া থাকে fx, যেটা x এর ফাংশন, তাকে যদি আমি a থেকে b তে ইন্টিগ্রেশন করি, তাহলে আমি ন্যাচারালি যেটা পাই সেটা হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ অফ f from x equal to a to x equal to b। অর্থাৎ এইটা যদি f এর কার্ভটা হয়, এই যে লাল কালারের যে কার্ভটা, এটা f এর কার্ভ, f নামক ফাংশনটার কার্ভ। ঠিক আছে, আর এই যে x equal to a আর এই যে x equal to b, এই দুটো ভার্টিক্যাল লাইনকে বলা হয় অর্ডিনেটস, ভার্টিক্যাল লাইনস। ঠিক আছে, তাহলে এই দুটো অর্ডিনেটস বলো না, ভার্টিক্যাল লাইনসই বলো, ভার্টিক্যালস বলো। ঠিক আছে, তাহলে এই দুটো ভার্টিক্যাল লাইনের মধ্যে এই কার্ভটার নিচে যতটা এরিয়া রয়েছে, অর্থাৎ কার্ভটাকে যদি ছাতার মতো দেখো, ছাতা, মাথার উপর একটা ছাতা আছে, কার্ভটাকে যদি ছাতার মতো দেখো, এই দুটো লাইনের মধ্যে যতটা এরিয়া ও কভার করেছে সেটা এই ইন্টিগ্রেশনটার ভ্যালু হিসেবে আসে। এর সাথে কিভাবে আসে সেটা তোমরা কিছুটা হলেও ছোটবেলায় পড়েছো। ঠিক আছে, আজকে আমি তার বিষয়ে যাব না। ঠিক আছে, শুধু এতটুকু মনে করাবো যে এরিয়াটা তৈরি হয় কিভাবে, এতটুকু একটু মনে করে দেবো, ছোট্ট বিষয় একটু দেখো।
ধরো আমি এখানে একটা পয়েন্ট নিয়েছি, কার্ভের উপর নিয়েছি, অর্থাৎ এই যে কার্ভটা এটা fx এর কার্ভ, ঠিক আছে, এর উপর একটা পয়েন্ট নিয়েছি। সেই পয়েন্টের x কোঅর্ডিনেটকে যদি আমি x বলি, y কোঅর্ডিনেট অর্থাৎ y এর ভ্যালু হবে f of x, অর্থাৎ পয়েন্টার কোঅর্ডিনেট হয়ে যাবে x, fx। এতটুকু সবার কাছে পরিষ্কার? এবার আমরা একটা মজার কাজ করছি। কাজটা কি জানো? কাজটা হচ্ছে এই পয়েন্ট থেকে সামান্য একটু বাঁ দিকে, সামান্য একটু ডান দিকে সরে যাচ্ছি, গিয়ে দুটো ভার্টিক্যাল লাইন ড্র করছি। এই যে আমি সামান্য একটু বাঁ দিক, সামান্য একটু ডান দিক গেলাম, কতটা বাঁ দিক কতটা ডান দিক, যতটা ছোট ভাবতে পারো ততটা ছোট, অর্থাৎ লিমিটেড সেন্সে ভাবো, যতটা ছোট ভাবা সম্ভব ততটা ছোট। এই যে ছোট্ট একটা অংশ তৈরি হলো, এই অংশটার মধ্যে এরিয়াটা আগে আমি তৈরি করে নিলাম। এই 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 ছোট্ট এরিয়াটাকে বলা হয় স্ট্রিপ, STRIP, স্ট্রিপ। আজকে এই নামটা শুরু করলাম। যতদিন মাল্টিভেরিয়েট ক্যালকুলাস তোমার পড়া হবে, প্রত্যেক জায়গায় স্ট্রিপ লাগবে, ঠিক আছে? এই ছোট্ট এরিয়াটাকে বলা হয় স্ট্রিপ। এবার এই স্ট্রিপটাকে আমি আস্তে আস্তে বাঁ দিকে নিয়ে আসবো, কথাটা ভালো করে বুঝবে। এই আমি আঙুলের স্ট্রিপটাকে ধরলাম, ওষুধের শিশি, হোমিওপ্যাথি ওষুধের ছোট্ট শিশি যেরকম ভাবে ধরে সেরকম ভাবে আমি স্ট্রিপটাকে ধরলাম, ধরে আস্তে আস্তে আমি বাঁ দিকে আমার হাতটাকে টানছি। দেখতে পাচ্ছ? হাতটাকে যখন টানছি, আঙুল দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্সটা ছোট হয়ে যাচ্ছে। কেন বলো তো? কারণ আমার নিচের আঙুলটা এই লাইনের উপর রয়েছে, অর্থাৎ এই হরাইজন্টাল লাইন, অর্থাৎ এক্স অ্যাক্সিসের উপর রয়েছে, আর উপরের আঙুলটা কিন্তু কার্ভের উপর রয়েছে। আমি যখন এই আঙুল দুটো ধরেছি, নিচেরটা এই এক্স অ্যাক্সিসের উপর আর উপরেরটা কার্ভের উপর, এবার আমি যখন টানবো তখন ওই কার্ভ আর এক্স অ্যাক্সিসকে মেইনটেইন করে বাঁ দিকে আসছে। বুঝতে পারলে? অর্থাৎ স্ট্রিপটা সেই অনুযায়ী অ্যাডজাস্ট হতে হতে বাঁ দিকে আসবে। আবার যখন আমি ডান দিকে নিয়ে যাব, আস্তে 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 কি হলো? অ্যাডজাস্ট হতে হতে গেল। এবার যখন এই একদম বাঁ দিক থেকে একদম ডান দিকে নিয়ে যাব, একদম বাঁ দিক মানে x = a এর উপর থেকে x = b পর্যন্ত নিয়ে যাব, তাহলে এই স্ট্রিপটা যতটা এরিয়াকে সোয়াইপ করবে, সোয়াইপ, SWIP, ঠিক আছে? আইপি না সুইপ? দাঁড়াও এক সেকেন্ড, সুইপ বলবো নাকি সোয়াইপ বলবো? এক সেকেন্ড আমি দেখে নিই। SWIP এর মানেটা কি হয়? সোয়াইপ বলা যায় না, সুইপ বলছি, ঠিক আছে? সুইপ, SWEEP, সুইপ। যতটা এরিয়াকে সুইপ করবে, সুইপ করা মানে যেটাকে ঝাড় দেওয়া বলা হয়, ঠিক আছে? মানে মনে করো এটা একটা ঝাড়ু, সেই ঝাড়ুটাকে এখান থেকে তুমি নিয়ে গেছো এই পর্যন্ত, তাহলে যতটা এরিয়া সুইপ হয়েছে, অর্থাৎ ঝাড়ু দেওয়া হয়েছে, যতটা এরিয়া পরিষ্কার করা হয়েছে, সেই এরিয়াটাই হচ্ছে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা। এই কনসেপ্টের উপরে ওয়ান ভেরিয়েবলের ইন্টিগ্রেশন দাঁড়িয়ে রয়েছে, এই কনসেপ্টের উপরে মাল্টি ভেরিয়েবলের ইন্টিগ্রেশন দাঁড়িয়ে রয়েছে। মাল্টি ভেরিয়েবল মানে তোমাদের সিলেবাসে কতটা আছে? তোমাদের সিলেবাসে রয়েছে 2 ভেরিয়েবল এবং 3 ভেরিয়েবল, এর উপরে কিছু নেই। কথাটা বোঝা গেল? সিলেবাসে কি রয়েছে? শুধু 2 এবং 3 ভেরিয়েবলের ইন্টিগ্রেশন রয়েছে, এর উপরে কিছু নেই তোমাদের সিলেবাসে। শুধু এই সিলেবাসে নয়, তুমি যদি জ্যামের সিলেবাসে বলো তাও নেই, ISI ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের যে এক্সাম হয় তার সিলেবাসও নেই, CMI এর যে এক্সাম হয় তার সিলেবাসও নেই, সব 3 ভেরিয়েবল পর্যন্তই রয়েছে, ঠিক আছে? এইটুকুই তুমি যা এখানে পড়বে সবটাই কিন্তু বিভিন্ন এন্ট্রান্স এক্সামেও কাজে লাগবে, তোমার সিলেবাসের পরীক্ষাতেও লাগবে। আমি কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে ডিসকাস করেছি কিছুটা, আরো যখন আমি সাবজেক্টটা পড়াচ্ছি তার ভেতরে কোয়েশ্চেন প্যাটার্নে ডিসকাস করব। প্রথম প্রশ্ন 2023 সালে আমাদের ইউনিভার্সিটির প্রশ্নে এসেছিল, ঠিক আছে? ওকে, আজকে এই একটা অঙ্কই আমি করাবো, একটাই জবরদস্ত অঙ্ক, একটাই তোমাকে শেখাবো, এবং এর মধ্যে মাল্টিপল ইন্টিগ্রেশনের সেন্সটা তোমাকে দিয়ে দেব। এই সেন্সটা নিয়ে তুমি পরের দিনের ক্লাসে যখন আসবে, পরের অঙ্কটা এমনিতেই বুঝতে পেরে যাবে। যাই হোক, এটা 2023-এ আমাদের ইউনিভার্সিটিতে এসেছিল, 6 মার্কসে এসেছিল। আমি তোমাকে একটু আগে বলছিলাম যে আমাদের দু রকম প্রশ্ন হয়, 5 মার্কস এবং 6 মার্কস, ঠিক আছে? 4 মার্কসও হয় অ্যাকচুয়ালি, 5 + 5 6 + 4, মানে তোমাদের যেটা আসবে পরীক্ষায়, ঠিক আছে? 10 মার্কসের যে প্রশ্ন লিখেছে না, 10 মার্কস মানে ওইভাবে 10 মার্কস আসবে না, 6 + 4 আসবে, 5 + 5 আসবে, এটা 6 মার্কসে এসেছিল, ঠিক আছে? তো দেখো এখানে কি বলছে, অ্যাকচুয়ালি প্রশ্নটা ভালো করে পড়ি আগে, তারপরে প্রশ্নের ভেতরে ঢুকবো। এখানে বলছে ইভ্যালুয়েট মানে ভ্যালু বার করো, ডাবল ইন্টিগ্রেশন সাইন দিয়েছে দেখছো, ঠিক আছে? তার নিচে লিখেছে ই লেখা মানে কি?
ই লেখা মানে হচ্ছে ই একটা রিজিয়ন, একটা অঞ্চল যার উপরে ইন্টিগ্রেশনটা ক্যালকুলেট হবে। কথা বুঝতে পারলে? ইন্টিগ্রেশন যখন আমি ক্যালকুলেট করব সেটা তো একটা জায়গার উপর হবে। যেমন ধরো সিঙ্গেল ভেরিয়েবলের যখন ইন্টিগ্রেশন হয়, যেমন ধরো এই আগের ইন্টিগ্রেশনটার কথাই ধরো না, সিঙ্গেল ভেরিয়েবলের যখন ইন্টিগ্রেশন হয় এটা একটা লাইনের উপর হয়, x এর ভ্যালু a থেকে x এর ভ্যালু b, এটা একটা লাইনের উপর হয়েছিল। আরো ভালো করে বললে এটা একটা ইন্টারভ্যালের উপর হয়েছিল। মাল্টিভেরিয়েটের ইন্টিগ্রেশনে কিন্তু ইন্টারভ্যালের উপর হয় না, একটা অঞ্চলের উপর হয়। কারণ মাল্টিভেরিয়েট মানে হচ্ছে, দেখো সিঙ্গেল ভেরিয়েবল মানে হচ্ছে তুমি ধরো একজন ভদ্রলোক, তুমি এখান থেকে এই পর্যন্ত হেঁটে যাচ্ছ, একটা লাইন বরাবর যাচ্ছ, তাহলে তুমি একটা সিঙ্গেল ভেরিয়েবল বরাবর যাচ্ছ। যখন টু ভেরিয়েবল আসবে তখন একটা ক্ষেত্র তৈরি হবে, একটা ক্ষেত্র তৈরি হবে। এবার ক্ষেত্রটা আয়তকার, বর্গকার, বৃত্তকার, এসব বিভিন্ন রকম কার হতে পারে, তাতে কিছু যায় আসে না। মানে রেক্ট্যাঙ্গুলার হতে পারে, স্কোয়ার হতে পারে, সার্কুলার হতে পারে, ইলিপ্টিক্যাল হতে পারে, অমুক টিপাল হতে পারে, তমুক টিপাল হতে পারে, কিছু যায় আসে না তাতে। মোট কথা একটা ক্লোজড ক্ষেত্র থাকবে, একটা ক্লোজড রিজিয়ন থাকবে। ক্লোজড মানে সীমাবদ্ধ, অর্থাৎ পরিষ্কার তার একটা সীমানা আছে। ঠিক আছে, পরিষ্কার একটা সীমানা তুমি দেখতে পাচ্ছো, ক্লোজড রিজিয়নের উপর হবে কাজটা। ঠিক আছে, এইখানে যে এই ই কথাটা লেখা আছে, এই ই সেরকম একটা ক্লোজড টু ডাইমেনশনাল রিজিয়ন। এই পর্যন্ত কথাটা বুঝতে পেরেছো? বলো কি ই ডাইমেনশনালি হবে? হ্যাঁ, কারণ টু ভেরিয়েবল আছে তাই টু ডাইমেনশনালি হবে। থ্রি ভেরিয়েবল আসবে যখন, তখন থ্রি ডাইমেনশনাল হবে। আপাতত টু ভেরিয়েবল তাই টু ডাইমেনশনালি হবে। টু ভেরিয়েবল কেন বলছি, তার কারণ এর ভেতরে দেখো লেখা আছে x + y থার্ড ব্র্যাকেটের মধ্যে, তার পাশে dx dy, তাহলে দুটো ভেরিয়েবল আছে x এবং y, তাই ইটা টু ডাইমেনশনালি হবে। বোঝা গেছে কথাটা? বাকিটা বলো। কি বেশ, এবার পরের স্টেপে যাচ্ছি, দ্বিতীয় ধাপে এসো। দ্বিতীয় ধাপে এই যে ভেতরে যার নিচে আমি দুটো আন্ডারলাইন করেছি, যার নিচে আমি দুটো আন্ডারলাইন করেছি, এর এ হলো ইন্টিগ্র্যান্ড, অর্থাৎ যাকে ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, এ হচ্ছে সেটা যাকে ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, আর তার পাশে dx dy, d মানে ডিফারেনশিয়াল, ক্ষুদ্র অংশ, ডিফারেনশিয়াল মানে ছোট অংশ, অর্থাৎ x এবং y এর ছোট ছোট অংশের রেসপেক্টে ইন্টিগ্রেশনটা হবে। ঠিক আছে, অর্থাৎ দুটো ভেরিয়েবলের রেসপেক্টে ইন্টিগ্রেশন হবে। এইবার এতটুকু বলেছে ইভ্যালুয়েট দিস, মানে এই জিনিসটার ভ্যালু বার করো। প্রশ্নটার মানে বোঝো, এই ইন্টিগ্রেশনটার ভ্যালু বার করে দাও বলে ইটা কি পাশে লিখে দিয়েছে, কমা দিচ্ছে, কমা দিয়ে লিখছে where e equals to, মানে ইটা হলো, ইটা কি সেটা বলছে। বলছে ই হলো, সেকেন্ড ব্র্যাকেটটা ফলো করো। সেকেন্ড ব্র্যাকেট মানে ই সেটটাকে ডিফাইন করছে। সেকেন্ড ব্র্যাকেটটা এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, তাহলে ই সেট এখানে ডিফাইন করা শুরু হয়েছে, এখানে ডিফাইন করা শেষ হয়েছে। বলছে ই সেটটা হলো সেই সমস্ত xy এর সেট, xy অর্ডার পেয়ার যারা R2 এর মধ্যে আছে। R2 মানে হচ্ছে R ক্রস R, অর্থাৎ টু ডাইমেনশনাল রিয়েল। ঠিক আছে, R ক্রস R অর্থাৎ টু ডাইমেনশনে রিয়েল, মানে x অ্যাক্সিস y অ্যাক্সিস দিয়ে যে প্লেনটা তৈরি হয় R2 প্লেন বলে তাকে। তো বলছে সেই সমস্ত xy নাও যারা R2 এর মধ্যে আছে, তারপরে দুটো ডট, দুটো ডট মানে সাজ দ্যাট, মানে অর্থাৎ, বাংলায় বলে অর্থাৎ x টা আছে -1 এবং 1 এর ভেতরে, y টা আছে 0 এবং 2 এর ভেতরে, অর্থাৎ x এর দৌড় -1 থেকে 1 এর পর্যন্ত, y এর দৌড় 0 থেকে 2 পর্যন্ত। x এর দৌড় মানে x ওর বাইরে যেতে পারবে না, y এর দৌড় মানে y ওর বাইরে যেতে পারবে না। ঠিক আছে, তাহলে পরিষ্কার কথা, ই হলো সেই সমস্ত xy এর সেট যেখানে x এর দৌড় -1 থেকে 1 পর্যন্ত, y এর দৌড় 0 থেকে 2 পর্যন্ত। ঠিক আছে, এটা ছবি আঁকলে কি দাঁড়ায় আমি বোঝাবো, তার জন্য অঙ্ক শুরু করবো যখন সব বুঝিয়ে দেবো ছবি আঁকলে কি দাঁড়ায়। ঠিক আছে, পাশে এন্ড দিয়ে যেটা লেখা আছে সেটা আগে দেখে নাও। বলছে এন্ড বক্সের ভেতর x + y, কোথায় x + y? বক্সের ভেতর। বক্সের ভেতর x + y
বলছে এটা হলো ইজ দ্য লার্জেস্ট ইন্টিজার নট এক্সিডিং x প্লাস ওয়াই। এই জিনিসটাকে আমরা বলে থাকি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এর ভ্যালু কিভাবে তৈরি করা হয় চলো কয়েকটা ডেমো নেওয়া যাক। গ্রেটেস্ট ইন্টিজার অফ 2.5 কত হয় বলে ফেলো, কত হয়? 2 মাইনাস 2.5 দিলে কত হয় বলো? -3। আর শুধু 2 দিলে শুধু 2ই বেরোবে, শুধু 2ই বেরোবে। আর শুধু -2 দিলে শুধু -3 না -2 বেশ। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি মানে কি, মানে এই জিনিসটাকে আমরা কি হিসাবে পাই? দাঁড়াও এক মিনিট। ফ্লোর ফাংশন, হ্যাঁ ফ্লোর ফাংশন, অবশ্যই ফ্লোর ফাংশন। আর আমি এটা জিজ্ঞেস করছি যে জিনিসটার ডেফিনেশনটা কি হিসাবে লিখতে পারি। আমি যদি বলা হয় বক্স x, এটাকে বলা হয় ফ্লোর অফ x, ফ্লোর অফ x, f l double r অফ x, ঠিক আছে? তো ফ্লোর অফ x মানে কি? মানে হচ্ছে the largest integer less or equal x, x বা তার থেকে ছোট, ভালো করে বুঝবে কথাটা, x বা তার থেকে ছোট যতগুলো নাম্বার আছে তাদের মধ্যে ইন্টিজার্স প্রচুর আছে, অসংখ্য ইন্টিজার্স রয়েছে। তাদের মধ্যে যে ইন্টিজারগুলোর কথা তুমি বলছো যে x বা তার থেকে ছোট কতগুলো ইন্টিজার রয়েছে, অসংখ্য ইন্টিজার রয়েছে, তাদের মধ্যে সবচেয়ে বড় যেটা, ঠিক আছে? এখন x যদি নিজেই ইন্টিজার হয় তাহলে সেটা সেই দেবে, তাদের মধ্যে সবচেয়ে বড় xই হবে। আর যদি x নিজে ইন্টিজার না হয় তাহলে তোমরা যে প্রসেসে বার করলে ওইগুলো হবে, ঠিক আছে? ওকে। এখন এখানে আমাদের অঙ্কে আমরা যে অঙ্কটা পেয়েছি সেখানে বলেছে বক্সের ভেতর x প্লাস ওয়াই হচ্ছে লার্জেস্ট ইন্টিজার নট এক্সিডিং x প্লাস ওয়াই, মানে ওই একই জিনিস, গ্রেটেস্ট ইন্টিজার লেস ইকুয়াল x প্লাস ওয়াই যেটা বলেছে ওরা। এখন বোঝার বিষয় হলো যে এই যে আমাকে অঙ্কটা দিয়েছে এই অঙ্কটার মধ্যে ইটা কি ছবিতে ফেলবো, আগে ইটাকে ছবিতে নিয়ে আসবো। তাহলে আমি কি করলাম, এইটা x অ্যাক্সিস ড্র করেছি, এইটা y অ্যাক্সিস, এইটা y অ্যাক্সিস ড্র করেছি, সবুজ কালারটা ফলো করবে, সবুজ গ্রিন, এইটা x অ্যাক্সিস গ্রিন কালারে, এটা y অ্যাক্সিস গ্রিন কালারে, ঠিক আছে? দুটো অ্যাক্সিস ড্র করেছি। না অঙ্কের মধ্যে ঢুকছি এবার, ঠিক আছে? অঙ্কের মধ্যে ঢুকলাম। ওকে, দেখো এবার কি করছি, আমি x এর ভ্যালু দেখতে পাচ্ছি -1 থেকে 1, তাহলে দুটো লাইন ড্র করব, দুটো লাইন। একটা হলো এই দিকে দেখো x এর ভ্যালু -1 এর থেকে বড় বা সমান বলেছে, 1 এর থেকে ছোট বা সমান বলেছে। তাহলে আমি এই লেস দেন আর গ্রেটার দেন সাইনগুলো আপাতত ইগনোর করব। ইগনোর করে আমি শুধু ইকুয়ালটার দিকে তাকাবো, তাকিয়ে x ইকুয়াল -1 আর x ইকুয়াল 1 এই দুটো লাইনকে ড্র করে নেব। তাহলে এই x ইকুয়াল -1 ড্র করলাম, এইটা ছিল অরিজিন, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, তাহলে এইটা অরিজিন, অরিজিন থেকে 1 ইউনিট বাঁদিকে আসলাম, এটা 1 লেন্থ, অরিজিন থেকে 1 লেন্থ বাঁদিকে চলে এলাম। এই ইয়েলো কালারের ভার্টিক্যাল লাইনটা x ইকুয়াল -1, আর অরিজিন থেকে 1 ইউনিট ডান দিকে গেলাম, এই ইয়েলো কালারের ভার্টিক্যাল লাইনটা x ইকুয়াল 1। তাহলে এই লাইন থেকে এই লাইনের মধ্যে x এর ভ্যালু রয়েছে, x এর ভ্যালু আমি যেখানটা হাত বোলাচ্ছি তার ভেতরে রয়েছে, x এর ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আগে বলো এইটুকু বুঝেছো তো? ঠিক আছে। এবার y এর ভ্যালু, y এর ভ্যালু বলেছে 0 থেকে 2 এর মধ্যে, আগার ঠিক আগের মতো। আবার এই লেস দেন গ্রেটার দেন সাইনগুলোকে সরিয়ে দাও, জাস্ট ইকুয়াল টুটা দেখো, y ইকুয়াল 0 আর y ইকুয়াল 2। y ইকুয়াল 0 মানে এইটা x অ্যাক্সিস যেটাকে বলা হয়, আর y ইকুয়াল 2 মানে এই লাইনটা, এই যে এই লাইনটা, মানে এই y অ্যাক্সিস, এই x অ্যাক্সিস থেকে 2 ইউনিট উপরে উঠে গেছি।
এটা y ইকুয়াল 0 মানে x অ্যাক্সিস, সেখান থেকে 2 ইউনিট উপরে উঠে গেছি, হরাইজন্টালি একটা লাইন ড্র করেছি উঠে, সেটা হচ্ছে y ইকুয়াল 2। ঠিক আছে, অর্থাৎ y এর ভ্যালু বলেছে 0 থেকে 2 এর মধ্যে, মানে y এর ভ্যালু এই জায়গাটায় ঘোরাফেরা করবে, এই দুটো লাইনের মধ্যে ঘোরাফেরা করবে। ঠিক আছে, তাহলে পরিষ্কার কথা x এর ভ্যালু এইটুকুর মধ্যে ঘোরাফেরা করে, y এর ভ্যালু এইটুকুর মধ্যে ঘোরাফেরা করে। তাই যদি হয় তাহলে xy পয়েন্টটা ভালো করে বুঝবে কথাটা, xy পয়েন্ট, xy যে পয়েন্টটা, এই পয়েন্টটা কার মধ্যে ঘোরাফেরা করবে? এই আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গুলার এরিয়াটার মধ্যে ঘোরাফেরা করবে। এটা অ্যাকচুয়ালি রেক্ট্যাঙ্গুলার নয়, স্কয়ার হয়ে গেল। ঠিক আছে, আমার ছবি এঁকেছি ওরকম মনে হচ্ছে, এটা অ্যাকচুয়ালি স্কয়ার হয়ে গেল, কারণ এখানে এটারও 2 ইউনিট লেন্থ, এটারও 2 ইউনিট লেন্থ, ওই জন্য স্কয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, যাই হোক, তাহলে এই যে স্কয়ার টাইপের যে এরিয়াটা, তার মধ্যে x আর y এর ভ্যালুগুলো ঘোরাফেরা করবে। পুরো রিজিয়ন মানে এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, এটাই হচ্ছে ই, এই ই। বোঝা গেছে? বলো, বাকিটা বলো। কই বুঝা গেছে তো? বেশ, চলো চলো। তো এখন মজার বিষয় এটা হলো যে ই তো পেয়ে গেলাম, ই হচ্ছে এই পয়েন্ট চারটের মধ্যেকার জায়গাটা, এখানটা 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 এখানটা, এর মধ্যেকার জায়গাটা ই পেয়ে গেলাম। ঠিক আছে, মজার বিষয় হলো যে এই ফাংশনটা তো উদ্ভট টাইপের দেখতে লাগছে, এটাকে কি করে কন্ট্রোল করব? এটাও কন্ট্রোল করা যায়, তবে ফাংশনটাকে কন্ট্রোল করার আগে আমি একটা ছোট্ট টিপস দেব। এখানে 2 ভেরিয়েবলের মাল্টিপল ইন্টিগ্রেশন যখন করব না, যখন 2 ভেরিয়েবলের মাল্টিপল ইন্টিগ্রেশন করব, তখন আমরা চেষ্টা করব ইন্টিগ্রেশনটাকে সবসময় এই ফর্মে আনতে। এই ফর্মটা কি? যেখানে দেখো ফাংশনটা 2 ভেরিয়েবলের ফাংশন f of xy, দুটো ভেরিয়েবলের ফাংশন কেন বলছি? f দুজনের উপর ডিপেন্ড করে, f এর যে ভ্যালু সেটা দুজনের উপর ডিপেন্ড করে, x এর উপর ডিপেন্ড করে, y এর উপর ডিপেন্ড করে। ওই জন্য এটা দুটো ভেরিয়েবলের ফাংশন, অর্থাৎ x চেঞ্জ করলো, x এর ভ্যালু চেঞ্জ করলো, f এর ভ্যালু চেঞ্জ হবে, y এর ভ্যালু চেঞ্জ করলো, f এর ভ্যালু চেঞ্জ হবে। পাশে একটা dx, তার পাশে একটা dy। ঠিক আছে, এবং x এর যে লিমিট, দেখো একটা ইন্টিগ্রেশন, তার নিচে লিখেছি x ইকুয়াল a আর উপরে লিখেছি b, তার মানে এই ইন্টিগ্রেশনের উপর, এই ইন্টিগ্রেশনের জন্য x এর ভ্যালু চেঞ্জ হচ্ছে a থেকে b তে। আবার আরেকটা ইন্টিগ্রেশন, তার নিচে লিখেছি y ইকুয়াল c আর উপরে লিখেছি d, তার মানে y এর যে চেঞ্জ হচ্ছে, y এর ভ্যালু যে পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে c থেকে d তে। তাহলে x এর ভ্যালু a থেকে b তে পরিবর্তন হচ্ছে, y এর ভ্যালু c থেকে d তে পরিবর্তন হচ্ছে। এখানে অঙ্কে দেখো x এর ভ্যালু বলেছে -1 থেকে 1 এ পরিবর্তন হচ্ছে, আর y এর ভ্যালু 0 থেকে 2 তে। তাহলে আমার a আর b এর কথা যদি কম্পেয়ার করতে হয়, a এর ভ্যালু -1, b এর ভ্যালু 1, কারণ x এর ভ্যালু -1 থেকে 1 এ পরিবর্তন হচ্ছে, এখানে দেখো a থেকে b তে। আবার দেখো y এর ভ্যালু c থেকে d তে পরিবর্তন হচ্ছে, এখানে 0 থেকে 2 তে। তাহলে c এর ভ্যালু 0, d এর ভ্যালু 2। মজা? ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি হলো? এই রেঞ্জটাই অ্যাকচুয়ালি এরকম ভাবে আমরা ভাবতে পারি, এই যে দিয়েছে জিনিসটা, এটাকে এইভাবে আমরা ভাবতে পারি, অ্যাকচুয়ালি এইভাবেই আমরা ভাববো, তাহলে ভাবতে সুবিধা হবে। এবার দেখো এইটাকে ম্যানেজ করতে হবে, এটাকে হ্যান্ডেল করতে হবে, এটাকে চলো হ্যান্ডেল করা যাক। মড অফ এই বক্স অফ x প্লাস y, মানে গ্রেটেস্ট ইন্টিজার অফ x প্লাস y। চলো এবার আমি x প্লাস y এর গ্রেটেস্ট ইন্টিজারের ভ্যালুগুলো লিখবো। লেখার একটা কায়দা আছে, কায়দাটা ভালো করে বুঝতে হবে। চলো কায়দাটা বোঝাই। দেখো আমি x প্লাস y এর ইন্টিজার ভ্যালু নিচ্ছি, ইন্টিজার ভ্যালু মানে x প্লাস y এর কি কি ইন্টিজার ভ্যালু হতে পারে আমার e এর মধ্যে, সেটা দেখবো। e এর বাইরে গিয়ে লাভ নেই। যেমন ধরো e এর মধ্যে, e এর ভেতরে এই যে লাইনটা, এই লাইনটা দেখো, এটা সবুজটা x অ্যাক্সিস, এই সবুজটা x অ্যাক্সিস, এই সবুজটা y অ্যাক্সিস, এটাকে ফলো করবে, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। মাথার মধ্যে সব সময় এটাকে ঘোরাবে যে এইটা x অ্যাক্সিস, এইটা y অ্যাক্সিস আছে। এই লাইনটার দিকে তাকাও, এই লাইনটা, এটা হচ্ছে x প্লাস y ইকুয়াল 0, যেটাকে আমরা বলি y ইকুয়াল মাইনাস x। এটা x প্লাস y ইকুয়াল 0, যেটাকে আমরা বলি y ইকুয়াল মাইনাস x। ঠিক আছে, ওকে। চলো এই লাইনটার দিকে তাকাও, আমি কি করেছি, এই লাইনটা থেকে সোজা উপর দিকে, দেখো এই পয়েন্ট থেকে সোজা উপরে 1 ইউনিট উঠে গেছি, 1 ইউনিট, এটা লেন্থটা হচ্ছে 1, সোজা উপরে 1 ইউনিট উঠে গেছি। ঠিক আছে, এটা y ইকুয়াল মাইনাস x বা x প্লাস y ইকুয়াল 0 ছিল, তার প্যারালাল, তার সাথে সমান্তরাল রেখা ড্র করছি, প্যারালাল লাইন, এটার সাথে সমান্তরাল, কিন্তু 1 ইউনিট উপরে উঠে গেছে। ঠিক আছে, এটা 0 0 দিয়ে পাস করছিল,
এটা 0 1 দিয়ে পাস করছে, 0 1, এই পয়েন্টটা 0 1, এটা 0 0, ঠিক আছে? এই যে লাইনটা ড্র করেছি এটা হচ্ছে x + y = 1। তুমি যদি বলো কি করে বুঝলাম, খুব সহজ বোঝা। দেখো এটা 0 1 দিয়ে পাস করেছে, আবার এই পয়েন্টটার দিকে তাকাও, এখানে x এর ভ্যালু এই যে লাইনটা এটা হচ্ছে x = 1, তাহলে x এর ভ্যালু 1, y এর ভ্যালু 0, তাহলে 1 0 দিয়েও পাস করেছে। এটা 0 1 দিয়েও পাস করেছে, 1 0 দিয়েও পাস করেছে। তাহলে 0 1 আর 1 0 দিয়ে পাস করে কোন স্ট্রেট লাইন? x + y = 1, মানে x/1 + y/1 = 1, ওইভাবে ভাবো না, 0 1 আর 1 0 তো, তাহলে x + y = 1, ঠিক আছে? আবার দেখো এই পয়েন্টটা দিয়েও পাস করেছে, এই পয়েন্টের কোঅর্ডিনেট কি করে পাবে? এই লাইনটা দেখো x = -1 আর এই লাইনটা দেখো y = 2, ভালো করে দেখো, এটা x = -1, এটা y = 2, তাহলে এই পয়েন্টটা দিয়ে পাস করেছে, মানে এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে -1 2, -1, 2, তা -1, 2 দিয়ে পাস করেছে, মানে এটা স্যাটিসফাই করছে কিনা দেখো না, x এর ভ্যালু -1, y এর ভ্যালু 2 বসাও, তাহলে x + y 1 হয়ে যাচ্ছে। আচ্ছা দাদা, আমরা এইগুলোকে, এই লাইনগুলোকে আইডেন্টিফাই করছি কেন, মানে কি লাভ আছে এই আইডেন্টিফাই করে? গুড কোশ্চেন। কেন আমরা করছি তার কারণটা দেখো, তার কারণ হচ্ছে x + y এর উপর বক্স নিতে বলেছে। আমরা বক্স মানে কি বুঝি? বক্স x মানে লার্জেস্ট ইন্টিজার লেস ইকুয়াল x, x + y এর উপর বক্স নেওয়া মানে লার্জেস্ট ইন্টিজার লেস ইকুয়াল x + y। তাহলে x + y এর ইন্টিগ্রাল ভ্যালু কোথায় আছে সেটা দেখতে হবে। ইন্টিগ্রাল মানে ওই 0 1 -1 2 ওই ধরনের ভ্যালু। এইটাই কারণ যে আমি লাইনগুলোকে কেন ড্র করছি, কারণ এই লাইনের উপরে x + y এর ভ্যালু 0, ইন্টিজার ভ্যালু, আবার এই লাইনের উপরে x + y এর ভ্যালু 1, ইন্টিজার ভ্যালু, ঠিক পরবর্তী ইন্টিজারটা। আবার এই লাইনের উপরে x + y এর ভ্যালু 2, ইন্টিজার ভ্যালু, ঠিক পরের ইন্টিজারটা। আমার তো লাগবে x + y এর ইন্টিগ্রাল ভ্যালুগুলো। বক্স অফ x + y আছে, লার্জেস্ট ইন্টিজার লেস ইকুয়াল x + y, সেটা লাগবে। তাহলে x + y এর কোন কোন ইন্টিজার ভ্যালু কোথায় কোথায় পড়ে রয়েছে সেটা দেখতে হবে। এবার বোঝা গেল কেন আমি x + y এর এই লাইনগুলো ড্র করছি। হ্যাঁ, এবার অ্যাপ্লিকেশনটা করছি, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। আগে লাইন ড্র করাটা দেখে নাও, তারপর অ্যাপ্লিকেশনটা বুঝবে। দেখো এইটা x + y = 0 নিয়েছি, অরিজিন দিয়ে পাস করাচ্ছি। এটা 0 1 আর 1 0 দিয়ে পাস করিয়েছি, x + y = 1, ঠিক আছে? আচ্ছা, এই যে আমি লাইনটা নিয়েছি, এই লাইনটা এর সাথে প্যারালাল, এর সাথে প্যারালাল, ঠিক আছে? এর সাথে প্যারালাল এবং 0 2 পয়েন্ট দিয়ে পাস করিয়েছি। এই পয়েন্টটা 0 2, x এর ভ্যালু 0, y = 2, তাহলে এর সাথে প্যারালাল মানে ওই x + y = কনস্ট্যান্ট টাইপের, আর 0 2 দিয়ে পাস করছে মানে x + y = 2 হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, আবার এর সাথে প্যারালাল আরেকটা লাইন নিয়েছি, x + y = 3। এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু কোন পয়েন্ট দিয়ে পাস করেছে? এটা হচ্ছে 1, 2, x এর ভ্যালু 1 এর উপরে y এর ভ্যালু 2, তাহলে এটা 1, 2, ঠিক আছে? আবার একই ভাবে x + y = 0 এর প্যারালাল নিয়েছি, তাহলে এই পয়েন্ট দিয়ে পাস করিয়েছি। এটা কোন পয়েন্ট? x এর ভ্যালু -1, y এর ভ্যালু 0, তাহলে এই লাইনটা হয়ে যাচ্ছে x + y = -1, কারণ এই পয়েন্টের কোঅর্ডিনেট x এর ভ্যালু, এই যে x এর ভ্যালু -1, y এর ভ্যালু 0, ঠিক আছে? এবার চারটে লাইন নিয়ে নিলাম, টোটাল 5টা অ্যাকচুয়ালি। আমার পুরো রিজিয়নটাকে এই 5টা লাইন মিলে কভার করছে এবং এই 5টা লাইনের উপরে x + y এর ভ্যালু ইন্টিজার হয়ে আছে। এই জন্যই এদেরকে নিয়েছি, যাতে x + y এর কোথায় কোথায় ইন্টিজার ভ্যালুগুলো আছে সেটা ট্রেস করতে পারি, সেটাকে ধরতে পারি। দেখো এই লাইনের উপরে x + y এর ভ্যালু -1, এই লাইনের উপরে x + y এর ভ্যালু 0, -1 ঠিক পরের ইন্টিজারটা 0 নিয়েছি, -1 এর ঠিক পরেরটাই 0 হয় কিন্তু ইন্টিজারে। আবার এই লাইনের উপরে x + y এর ভ্যালু 1, 0 ঠিক পরে 1 হয় ইন্টিজারে। আবার এই লাইনের উপর x + y এর ভ্যালু 2, 1 এর ঠিক পরে 2 হয় ইন্টিজারে। আবার এই লাইনের উপর x + y এর ভ্যালু 3, 2 এর ঠিক পরে 3 হয়। এবার লাভটা কি হলো বোঝো, লাভটা দেখো, প্রফিটটা দেখো, কোথায় তোমার লাভটা হলো। দেখো এদিকে তাকাও, আমি যদি x + y মানে x y টা e থেকে নিই, e মানে আমার এই স্কয়ার রিজিয়নটা, আমি যদি x y টা e থেকে নিই, তার জন্য বক্স x + y এর ভ্যালু কি কি আসতে পারে দেখো। এবার বুঝবে ব্যাপারটা। দেখো যদি x + y এর ভ্যালু এই দুটো লাইনের মাঝখানে থাকে, ভালো করে বুঝবে কথাটা, এই দুটো লাইন, একটা হচ্ছে x + y = -1, একটা x + y = 0। যদি x + y এর ভ্যালু এই দুটো লাইনের মাঝখানে থাকে, তাহলে তখন বক্স নিলে, আমার এইখানে ইকুয়াল দিয়েছি, এখানে লেস দ্যান দিয়েছি, তাহলে বক্স নিলে আসছে -1। -1টা কেন হচ্ছে? কারণ x + y এর ভ্যালু -1 থেকে 0 এর মধ্যে নিয়েছি, 0 থেকে ছোট, -1 এর থেকে বড় বা সমান।
তাহলে x প্লাস ওয়াই এর থেকে ছোট বা সমান সবচেয়ে বড় যে ইন্টিজারটা আছে, এর থেকে ছোট বা সমান সবচেয়ে বড় যে ইন্টিজারটা আছে সেটা কিন্তু -1 হয়ে যাবে। ওই কারণে এইটুকু অঞ্চলের মধ্যে যখন এই পর্যন্ত পৌঁছায়নি, জিরোর আগে পর্যন্ত x প্লাস ওয়াই ইকুয়াল 0 পর্যন্ত পৌঁছায়নি, এখান থেকে শুরু করে এই লাইনের আগে পর্যন্ত এখানে যে ত্রিভুজাকৃতি অংশটা রয়েছে তার মধ্যে এইটুকু রিজিয়নের মধ্যে বক্স অফ x প্লাস ওয়াই এর ভ্যালু -1। বোঝা গেল কথাটা? বলো। এবার ধরতে পারছো কেন এই লাইনগুলো নিয়েছি? হ্যাঁ, আবার দেখো, আমি যদি এই লাইন থেকে এই লাইনের মধ্যে দেখি, এইখান থেকে শুরু করে এই লাইনের ঠিক আগে পর্যন্ত, মানে এই বাউন্ডারি টাচ করব না, এই বাউন্ডারি টাচ করব না, এখান থেকে শুরু করব, এই বাউন্ডারি থেকে শুরু করে এর ঠিক আগে পর্যন্ত, অর্থাৎ এইখানে একটা ট্রাপিজিয়াম টাইপের এরিয়া আছে। ট্রাপিজিয়াম, দেখো আমি আঙুল গোলাচ্ছি, এই গেলাম, এই গেলাম, এই গেলাম, এই গেলাম, ট্রাপিজিয়াম তৈরি হলো। আবার বলছি, এই 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 এই, কিন্তু এই লাইনটা দিয়ে যাচ্ছি না, লাইনের ধার ঘেঁষে ঠিক আগে দিয়ে যাচ্ছি। ফুটবলে বলটা যদি লাইনে টাচ হয় তাহলে কিন্তু কি হয়ে যায়? ফ্রি কিক হয়ে যায়, বা ওই কর্নার হয়ে যায়, কিছু একটা হয়ে যায় আর কি, ঠিক আছে? তো সেই টাচ করাবো না, তার আগে পর্যন্ত নিয়ে যাচ্ছি, ঠিক আছে? তাহলে এই ট্রাপিজিয়াম টাইপের যে অংশটা রয়েছে এর উপর বক্স x প্লাস ওয়াই এর ভ্যালু কত? খেয়াল করো, এই অংশটায় x প্লাস ওয়াই এর ভ্যালু 0 থেকে বড় বা সমান কিন্তু 1 এর থেকে ছোট, অর্থাৎ এই রকম রয়েছে, এই রকম 0 থেকে বড় বা সমান 1 এর থেকে ছোট, সেই জন্য বক্স নিলে 0টা দেবে। বোঝা গেছে? বলো কি? আচ্ছা, বেশ। আবার এইখান থেকে শুরু করো, এই গেলাম, এই গেলাম, এই গেলাম, এই গেলাম, কিন্তু এতে টাচ করাবো না, টাচ করলে ফ্রি কিক হয়ে যাবে, তাই এতে টাচ করাবো না। এই গেলাম, এই গেলাম, এই গেলাম, এই গেলাম, তাহলে এখানে একটা ট্রাপিজিয়াম পেলাম। তার মধ্যে কিন্তু x প্লাস ওয়াই এর ভ্যালু 1 এর থেকে বড় বা সমান কিন্তু 2 এর থেকে ছোট, তার মানে এরকম রয়েছে, এরকম। তাহলে বক্স নিলে পাবো 1, বাঁ দিকটা পাওয়া যায়, বক্স নিলে সবসময় বাঁ দিকটা পাওয়া যায়, ঠিক আছে? পরপর দুটো ইন্টিজার থাকতে হবে, কিন্তু 1 থেকে ডাইরেক্ট 3 যাওয়া যাবে না, ইন্টিজারের পরপর ভ্যালুগুলো রাখতে হবে। চলো আবার দেখো, আমি এইটুকু অংশে আসছি, অর্থাৎ x প্লাস ওয়াই এর ভ্যালু 2 থেকে শুরু করে 3 এর আগে পর্যন্ত, মানে এই পয়েন্টে আমি ঢুকবো না, পয়েন্টের আগে দিয়ে বেরিয়ে আসবো। তাহলে এই গেলাম, এই গেলাম, এই গেলাম, ত্রিভুজাকৃতি অংশ তৈরি হলো, কিন্তু এই পয়েন্টে টাচ করব না, এই পয়েন্টে ছোঁবো না, এই পয়েন্টে ছুলে আমার ফাউল হয়ে যাবে, একে ছোঁয়া যাবে না, ঠিক আছে? তাহলে আমি এই ত্রিভুজাকৃতি অংশটা নিলাম, সেখানে x প্লাস ওয়াই এর ভ্যালু 2 এর থেকে বড় বা সমান কিন্তু 3 এর থেকে ছোট। যতক্ষণ না ওই পয়েন্টে পৌঁছাচ্ছি x প্লাস ওয়াই এর ভ্যালু 3 আসবে না, কারণ একমাত্র এই রিজিয়নে, একমাত্র ওই পয়েন্টেই x প্লাস ওয়াই এর ভ্যালু 3 আছে। তাহলে x প্লাস ওয়াই এর ভ্যালু যখন 2 এর থেকে বড় বা সমান কিন্তু 3 এর থেকে ছোট, তখন বক্স নিলে আসছে 2, ঠিক আছে? ওকে, এবার ফাইনালি যখন আমি এই পয়েন্টটায় পৌঁছাচ্ছি, ঠিক ওই পয়েন্টটা নিচ্ছি, একটা সিঙ্গেল পয়েন্ট, সেখানে x প্লাস ওয়াই এর ভ্যালু 3, তাহলে বক্স নিলে 3 আসবে। তাহলে দেখো এই ফাংশনটা কিন্তু দেখে মনে হচ্ছিল খুব সাদাসিধা, কিন্তু একে বিভিন্ন ভ্যালু হিসাবে পাওয়া গেল বিভিন্ন ছোট ছোট অংশে। তাহলে আমরা যখন ইন্টিগ্রেশন করব, কটা অংশে ইন্টিগ্রেশন করব? যতগুলো আলাদা আলাদা ভ্যালু পেয়েছি সব কটা অংশে ইন্টিগ্রেশন আলাদা আলাদা করব। মানে একবার এখানে ইন্টিগ্রেশন করব, একবার এখানে করব, একবার এখানে করব, একবার এখানে করব, একবার এখানে করব, করে 1 2 3 4 5 পাঁচটা ইন্টিগ্রেশনের টোটাল ভ্যালু অ্যাড করব, যোগ করব, করে যেটা পাবো সেটাই আমার এই রিকোয়ার্ড ভ্যালুটা। বোঝা গেছে? বলো। ঠিক আছে? এবার ইন্টিগ্রেশন কি করে হবে সেইটা দেখাবো। আমি একটা দেখাবো, বাকিটা পরের ক্লাসে ডিসকাস করব। একটাই দেখাবো আজকে। চলো প্রথমটা দেখাই। x প্লাস ওয়াই এর ভ্যালু -1 থেকে 0 এর মধ্যে, অর্থাৎ এই ট্রায়াঙ্গুলার শেপের এরিয়াটাই দেখাই। -1 থেকে 0 এর মধ্যে x প্লাস ওয়াই এর ভ্যালু, এই ট্রায়াঙ্গুলার শেপের ছোট্ট বাচ্চা মতো এরিয়াটাই দেখাই, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই এরিয়াটায় আমার বক্স x প্লাস ওয়াই এর ভ্যালু -1,
তাহলে চলো এই এরিয়াটাই ইন্টিগ্রেশন করছি। এবার লেখার নিয়মটা আমি আসবো সেটা পরে, আগে আমার কথাটা ভালো করে বুঝে নাও। আমি প্রথমে কোনটা ক্যালকুলেট করছি দেখো, ভালো করে বোঝো। দেখো একটা জিনিস এইখানে আমি একটু আগে যেটা বলেছি সেটা একবার রিপিট করি। আমি 5টা ইন্টিগ্রেশন আলাদা আলাদা করে করব, করে তাদের টোটাল ভ্যালুটা যোগ করব, যেটা হবে সেটাই আমার আনসার। ইভ্যালুয়েট করতে বলেছে মানে এর ভ্যালু বার করতে বলেছে। তাহলে আমি প্রথমে এটাকে ওই 5টা ইন্টিগ্রেশনের যোগফলে লিখে নেব। 5টা ইন্টিগ্রেশনের যোগফলে যখন লিখবো, প্রত্যেকটা ইন্টিগ্রেশনের নিচে এই দেখো ডবল, এই দেখো ছিল কি, ছিল অ্যাকচুয়ালি ডবল ইন্টিগ্রেশন ওভার ই। ই মানে পুরোটা, ই মানে পুরোটা, ঠিক আছে, ই মানে পুরোটা। তাহলে 5টা ইন্টিগ্রেশন করছি, তাহলে ই এর উপর এর ভ্যালুর ইন্টিগ্রেশন, এই ফাংশনের ভ্যালুর ইন্টিগ্রেশন dx। 1 মিনিট দাও, ফোনটা দিয়ে আসি, ফোনটা দিয়ে আসি। চলো তাহলে যেটা বলছিলাম, ই এর উপর dx এবং dy এর রেসপেক্টে এই ফাংশনটার ভ্যালুর উপর ইন্টিগ্রেশন, এই ফাংশনটার উপর ইন্টিগ্রেশন। এখন ই এর উপর ছোট ছোট জায়গায় আমি ভাগ করেছি, তুমি দেখেছো অলরেডি। এই যে আবার দেখাচ্ছি, এই ছোট ছোট জায়গাগুলো x + y এর ভ্যালু -1 থেকে 0 এর মধ্যে, কিন্তু এখানে ইকুয়াল আছে, এখানে ইকুয়াল নেই, এটা খেয়াল রাখতে হবে। তারপর 0 তে কেন ইকুয়াল নেই, কারণ ইকুয়াল দিলে কিন্তু এই -1টা আসতো না। আমি যদি এখানে 0 তে ইকুয়াল দিয়ে দিতাম তাহলে এই -1টা আসতো না, তখন দুরকম ভ্যালু চলে আসতো। যাতে দুরকম ভ্যালু না আসে, যাতে একরকমই ভ্যালু আসে, তাই জন্য কিন্তু এখানে ইকুয়ালটা দেওয়া নেই। ইকুয়ালটা ইচ্ছা করে পরেরটাই দেওয়া আছে। দেখো ইকুয়ালটা তো আমি দু জায়গায় দেবো না, দেবো তো এক জায়গাতেই, কিন্তু কোথায় দেবো সেটাও চালাকি করে বুঝতে হবে। যেখানে দেবো যাতে আমাকে সমস্যায় না ফেলে। আমি যদি ইকুয়ালটা এখানে দিয়ে দিতাম, আমার এখানে -1 আসতো না, -1ও আসতো, 0ও আসতো, দুরকম ভ্যালু চলে আসতো, আমি সমস্যায় পড়ে যেতাম। তার চেয়ে যেখানে 0 আসছে তার সাথে ইকুয়ালটা দিই, ওই জন্য ইকুয়ালটা বাঁ দিকে দেওয়া হয় সবসময়। বক্স ফাংশনের ক্ষেত্রে ইকুয়ালটা ওই জন্য সবসময় বাঁ দিকে দেওয়া হয়, ফ্লোর ফাংশনের ক্ষেত্রে, ঠিক আছে। হ্যাঁ, এবার দেখো আমি এই ছোট ছোট রিজিয়ন গুলো আলাদা আলাদা করে ইন্টিগ্রেশনের জন্য লিখবো। প্রথমে এই রিজিয়নটা, তারপরে এই রিজিয়নটা, তারপরে এই রিজিয়নটা, তারপরে এই রিজিয়নটা, তারপরে এই রিজিয়নটা, 5টা রিজিয়ন আলাদা আলাদা করে লিখবো। প্রত্যেকটা রিজিয়ন লেখার সময় এই বক্স x + y এর জায়গায় ওই রিজিয়নে তার ভ্যালুটা বসিয়েছি। মানে প্রথম রিজিয়নটা যখন লিখেছি ওই বক্সের বদলে -1 বসিয়েছি। এই দেখো এই জায়গাটা ফলো করো। প্রথম রিজিয়নটা যখন, এটা প্রথম রিজিয়ন, ওই বক্স x + y এর জায়গায় -1 লিখেছি, তার পাশে dx dy যেমন ছিল পড়ে আছে। তারপরে দ্বিতীয় রিজিয়ন, দেখো এটা -1 থেকে 0 ছিল, তারপরে 0 থেকে 1, বাদিকে ইকুয়াল আছে, খেয়াল রেখো। কিন্তু ওখানে কিন্তু বক্সের ভ্যালুটা বসিয়েছি, আমি কিন্তু বক্সের ভ্যালুটা ডাইরেক্ট বসিয়েছি। তারপরে রিজিয়ন, ওখানে বক্সের ভ্যালুটা 1 হয়, 1 বসিয়েছি। তারপরে রিজিয়ন, ওখানে বক্সের ভ্যালুটা 2 হয়, 2 বসিয়েছি, পাশে dx dy যেমন ছিল আছে। তারপরে রিজিয়ন, ওখানে বক্সের ভ্যালুটা 3 হয়, 3 বসিয়েছি, পাশে dx dy যেমন ছিল আছে। তাহলে এই যে দ্বিতীয় লাইন পর্যন্ত সবার কাছে, সেকেন্ড লাইন পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা বলো? বেশ বেশ। এবার এই 5টা ইন্টিগ্রেশন কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা পরের ক্লাসে, আজকে আর নয়। কারণ আমি বলেছিলাম 10টা 15 ছেড়ে দেবো, এখন মোটামুটি 10:30 ক্রস করে গেছে, ঠিক আছে। কথা পুরোটা রাখা যায়নি, কিন্তু যতটা রাখা সম্ভব রাখছি। এই যে 5টা ইন্টিগ্রেশন, এই 5টা ইন্টিগ্রেশন করাটাও কিন্তু শেখার আছে। তো আজকে এতটাই থাকলো, মাথার মধ্যে এতটাই ঢুকিয়ে দিলাম আজকে। পরের ক্লাসে এই 5খানা ইন্টিগ্রেশন কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা শিখবো। এবার ক্যালকুলেট হয়ে গেলে, যেমন ধরো আমি জাস্ট ডেমো দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো এই প্রথম ইন্টিগ্রেশনটা ক্যালকুলেট করেছি, করে তার একটা ভ্যালু পেয়েছি। ভ্যালুটা কত এসছে? প্রথম ইন্টিগ্রেশনের ভ্যালু এসছে -1/2। আবার দ্বিতীয় ইন্টিগ্রেশনটা ক্যালকুলেট করেছি, তোমাকে আমি শেখাবো পরের ক্লাসে, আজকে দেখার দরকার নেই, জাস্ট জিনিসটা বোঝো। তার দ্বিতীয় ইন্টিগ্রেশনের ভ্যালুটা পেয়েছি 3/2। এইভাবে 5খানা ইন্টিগ্রেশন আলাদা আলাদা করে বার করেছি, করে তাদেরকে যোগ করেছি, করে আমার টোটালটা যেটা এসেছে সেটাই। এই ইন্টিগ্রেশনগুলো, ছোট ছোট ইন্টিগ্রেশনগুলো করা কিন্তু আজকে আর নয়, পরের ক্লাসে আমরা শিখবো, ঠিক আছে। আজকে মেন কনসেপ্টটা আমি দিয়ে রাখলাম যে এইটাকে কিভাবে ভাঙতে হয়, 5টা রিজিয়নে ভাঙতে হয়েছে, তারপর 5টা রিজিয়নে ক্যালকুলেশনটা নেক্সট ক্লাসে, ঠিক আছে। আমি আবার মনে করিয়ে দিচ্ছি, যেটা আমি করাচ্ছি সেটাই তোমার ফেয়ার নোট। এর বই অনেক আছে, যেমন ধরো মাইতি ঘোষের ইন্টিগ্রাল ক্যালকুলাস বইটা আছে, ঠিক আছে, এটাও ভালো বই। সুবীর কুমার মুখার্জির বই আছে, সেটাও ভালো বই। ইসমাইল হকের বইটা আছে, সেটাও ভালো বই। তুমি যে কোনো একটা বই নিলেই হবে, তুমি ইসমাইল হকটাই তুলে নাও, ঠিক আছে, কারণ ওর মধ্যে প্রচুর অঙ্ক করে দেওয়া আছে, অনেক সুবিধা হবে তোমার ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু একটা জিনিস আমি আবার মনে করাচ্ছি, আমি যে পরিমাণে অঙ্ক করাবো, তুমি 4টে বই একসাথে করলে তবে সেই পরিমাণটার সাথে মিলবে।
ঠিক আছে? কাজেই একটা বইয়ের ওপর আমি কোনোদিনও ভরসা করি না। হ্যাঁ, আর বিশেষ করে এগুলো তো অঙ্ক, এখানে তুমি যত করবে তত তোমার লাভ। ইন্টিগ্রেশন তোরে বাবা, 5টা ইন্টিগ্রেশনের জায়গায় যদি তুমি 10টা করতে পারো তোমার লাভ, তুমি শিখবে, এই তো ব্যাপারটা। ঠিক আছে, চলো আজকে এখানে শেষ করছি, কথা আবার পরের ক্লাসে হচ্ছে। ঠিক আছে, আমি শিডিউল জানিয়ে দেবো, ঠিক আছে, গ্রুপে জানিয়ে দেবো। ওকে, চলো শেষ করলাম, চলো।